আমন্ত্রণ ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডেতে। আপনাদের সাথে আছি আমি সুস্মিতা ফেরদৌসি। শুরুতেই জানিয়ে দেব শিরোনাম। ভারত শেখ হাসিনাকে ফেরত দেবে কিনা সেই জবাবের অপেক্ষায় আছে বাংলাদেশ। পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিমউদ্দিন একথা জানিয়েছেন। চ্যানেল 24-কে তিনি জানান, সবশেষ পররাষ্ট্র সচিব পর্যায়ে বৈঠকের মধ্য দিয়ে দুই দেশের সম্পর্কের সংকট কাটতে শুরু করেছে। মোর্শেদ হাসিবের প্রতিবেদনে বিস্তারিত। পালিয়ে যাওয়ার প্রায় 5 মাস পর দিল্লির কাছে শেখ হাসিনাকে আনুষ্ঠানিকভাবে ফেরত চাইল ঢাকা, যা গ্রহণও করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। দুই দেশের মধ্যকার বন্দি বিনিময় চুক্তির আওতায় সাবেক এই প্রধানমন্ত্রীকে ফেরত চাওয়া হয়, যেভাবে ভারত ফেরত নিয়েছিল উলফা নেতা অনুপ চেটিয়াকে। শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দেওয়া নিয়ে একমত হয়েছিল দেশটির সব দলই। তাই পররাষ্ট্র সচিবের কাছে জানতে চাওয়া হয়, কি হতে পারে পরবর্তী সমীকরণ। আমার প্রত্যাশা এই মুহূর্তে না বলে এটা বলি যে আমরা যে তাদেরকে দিয়েছি, আমরা তাদের প্রতিক্রিয়ার জন্য অপেক্ষা করব। সচিব জানান, দুই দেশের পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকের পর বহু ভুল ধারণা ভেঙেছে দিল্লির। সামনের দিন তাই দ্বিপাক্ষিক সম্পর্কে নতুন বোঝাপড়ার। সম্পর্কটা যে জায়গাতে আটকে গেছে সেই জায়গাতে থেকে আমরা বেরোতে চাই, এবং আমার ধারণা ভারতের পররাষ্ট্র সচিব এখানে আসার মধ্য দিয়ে আমরা সেই জট খোলার প্রথম ধাপটায় পা রেখেছি, এবং আমরা আশা করি দুই পক্ষের যদি আন্তরিকতা থাকে, সদিচ্ছা থাকে, তাহলে আমরা সামনের পথটা ইতিবাচক একটা যাত্রা হবে বলে আমার বিশ্বাস। চুক্তির আওতায় কোনো রাজনৈতিক নেতাকে ফিরিয়ে দিতে বাধ্য নয় ভারত, যদি না সেই ব্যক্তি হত্যা গণহত্যায় জড়িত থাকে। তবে 2016 সালের 18 জুলাই ভারতের অনুরোধের প্রেক্ষিতে বাংলাদেশ এই চুক্তিতে একটি সংশোধন করে, যেখানে বলা হয় কোনো বিচারিক আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করলে এবং দুই দেশের যে কোনো দেশ যদি ওই আসামিকে ফেরত চায় তাহলে তাকে ফেরত দিতে হবে। মোর্শেদ হাসিব, চ্যানেল 24, ঢাকা। শেখ হাসিনাকে প্রত্যাপন প্রক্রিয়ার সময় নির্ধারণ করবে দুই দেশ। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক ব্রিফিংয়ে একথা জানিয়েছেন দফতরের মুখপাত্র রফিকুল আলম। বলেন, হাসিনাকে ফিরিয়ে আনতে কতটুকু সময় প্রয়োজন তা নিয়ে অনুমান করতে চায় না বাংলাদেশ। এখানে কোনো টাইম লিমিট মেনশন করা নাই, সুতরাং এটার উত্তর পাওয়ার জন্য ভারত সরকারের পক্ষ থেকে উত্তর আসার জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে। আমরা একটা সময় পর্যন্ত নিশ্চয়ই দেখব, যে কোনো জিনিসের উত্তর দেওয়ার একটা স্বাভাবিক সময় আছে। যদি সেই সময়ের মধ্যে উত্তর না আসে তাহলে এটার আরেকটা তাগিদপত্র দেওয়া হবে, আবার জানানো হবে যে আমরা এটার জন্য উত্তর এক্সপেক্ট করছি। কারাগারে আটক থাকা 12 বাংলাদেশি জেলেকে মুক্তি দিয়েছে ভারত। মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে তাদের হস্তান্তর করা হয়। প্রায় 3 মাস আগে ভারতের জলসীমায় প্রবেশের অপরাধে তাদের বন্দী করা হয়। এছাড়া ভারতের উড়িষ্যার প্যারাদ্বীপে আটক আছে আরও 78 বাংলাদেশি জেলে। সম্প্রতি ভারতীয় কোস্ট গার্ডের নিয়মিত নজরদারির সময় তাদের আটক করা হয়। জব্দ করা হয় 2টি ট্রলার। এদিকে বিভিন্ন সময়ে আন্তর্জাতিক জলসীমা লঙ্ঘনের অপরাধে বাংলাদেশে জেলে আছেন পশ্চিমবঙ্গ ও উড়িষ্যার 126 মৎস্যজীবী, যাদের বিনিময়ে বাংলাদেশি জেলেদের মুক্তির দাবি তুলেছে খাত সংশ্লিষ্ট ভারতীয় সংগঠনগুলো। ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডেতে নিচ্ছে একটা বিরতি, সাথেই থাকুন। আবারও আমন্ত্রণ ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডেতে। অবৈধ বাংলাদেশিদের শনাক্তে দিল্লি, মহারাষ্ট্রের পাশাপাশি আসামেও চলছে অভিযান। দিল্লিতে এ পর্যন্ত প্রায় 1000 বাংলাদেশিকে শনাক্তের কথা জানিয়েছে পুলিশ। ভুয়া নথিপত্র তৈরির অভিযোগে বাংলাদেশি সহ গ্রেফতার করা হয়েছে অন্তত 11 জনকে। হাসিনা সরকার পতনের পর ছেদ পড়েছে ঢাকা দিল্লি সম্পর্কে। পাল্টাপাল্টি পদক্ষেপের মাঝে ভারত জুড়ে অবৈধ বাংলাদেশি শনাক্তে চলছে অভিযান। দিল্লি, মহারাষ্ট্রের পাশাপাশি আসামেও চলছে ধরপাকড়। যৌথ অভিযানে রাজধানী থেকে এ পর্যন্ত শনাক্ত হয়েছে প্রায় 1000 বাংলাদেশি। অবৈধ অভিবাসীরা ভারতে প্রবেশে জঙ্গল পথ ও এক্সপ্রেস ট্রেন ব্যবহার করেছেন বলে জানায় দিল্লি পুলিশ। মঙ্গলবারও কালিন্দকুঞ্জ এলাকায় বাড়ি বাড়ি গিয়ে নথি যাচাই করে পুলিশ। জিজ্ঞাসাবাদ করা হয় বাসিন্দাদের। যদিও হয়রানির অভিযোগ তুলেছেন কেউ কেউ। বাংলাদেশি নাগরিক হ্যাঁ। আধার কার্ড ও জাল নথি তৈরিতে জড়িত সন্দেহে বাংলাদেশি সহ 11 জনকে গ্রেপ্তার করেছে আইন শৃঙ্খলা বাহিনী, যাদের মধ্যে আছে আধার কার্ডের অপারেটর ও ভুয়া ওয়েবসাইট তৈরিতে যুক্ত প্রযুক্তি বিশেষজ্ঞ। 5 बांग्लादेशी और 6 अन्य लोग हैं
बांग्लादेशी जो है इनमें से 3 महिलाएं हैं और 2 पुरुष हैं। এর আগে দিল্লির স্কুলগুলোকে অবৈধ বাংলাদেশিদের সন্তানদের শনাক্তের নির্দেশ দেয় মিউনিসিপ্যাল কর্পোরেশন। ভারতের একাধিক রাজ্যে অবৈধ বাংলাদেশিদের জন্য বন্দি শিবির নির্মাণের দাবি তুলছেন রাজনৈতিক নেতারা। গেরুয়া শিবিরের অভিযোগ, অবৈধ অভিবাসীদের সুযোগ সুবিধা দিয়ে ভোট ব্যাংক সুরক্ষিত রাখার চেষ্টা করছে বিরোধীরা। ওয়ালিউল্লাহ ফারুক, চ্যানেল 24। পৃথিবীর দেশে দেশে সেই দেশের সময় অনুযায়ী ঠিক রাত 12টায় শুরু হবে বড়দিন। খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব ঘিরে ইউরোপ আমেরিকায় সাজ সাজ রব থাকলেও মধ্যপ্রাচ্যের যুদ্ধবিধ্বস্ত দেশগুলোতে রয়েছে ভিন্ন চিত্র। পশ্চিম তীরের বেথলেহেমে এবারও স্বল্প পরিসরে রয়েছে বড়দিন উদযাপনের আয়োজন। মধ্যপ্রাচ্যের শান্তি ফিরে আসুক বড়দিনে, এমন বার্তাই দিতে চান খ্রিস্টান ধর্মাবলম্বীরা। ফিলিস্তিনের পশ্চিম তীরের বেথলেহেম শহর। একসময় বড়দিন আসলেই পবিত্র স্থানটিতে ভিড় করতেন খ্রিস্ট ধর্মাবলম্বীরা। তবে গাজায় 1 বছরের বেশি সময় ধরে চলা যুদ্ধে সেই সমাগমে পড়েছে ভাটা। বেথলেহেমে স্বল্প পরিসরে হচ্ছে বড়দিন উদযাপনের আয়োজন। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে কড়া পাহারায় নিরাপত্তা বাহিনী। সদ্য সরকার পতন হওয়া সিরিয়ায় বড়দিন নিয়ে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। এবছর উদযাপন সীমিত রাখার পরামর্শ দিয়েছেন স্থানীয় গির্জা প্রধানরা। দেশটির সরকারের পক্ষ থেকে কোনো চাপ না থাকলেও বাড়তি সতর্কতায় তারা। আপাতত আমরা চলমান পরিস্থিতি কাছ থেকে পর্যবেক্ষণ করব। হায়াত তাহরির আল শাম দাবি করেছে তারা একটি সাম্প্রদায়িক সিরিয়া গঠনে প্রতিশ্রুতিবদ্ধ, যেখানে সংখ্যালঘুরা স্বাধীনভাবে বাস করতে পারবে। এটি বাস্তবায়ন হয় কিনা তা দেখতে আমরা অপেক্ষা করব। তবে মধ্যপ্রাচ্যের আরেক দেশ মিশরের রাজধানী কায়রোতে লেগেছে বড়দিনের ছোঁয়া। পথে পথে চোখে পড়ছে বাহারি আলোকসজ্জা, শপিং মলগুলোতে চলছে শেষ মুহূর্তের কেনাকাটা। তবে উৎসবের মাঝেও এই অঞ্চলে চলমান অস্থিতিশীলতা ভাবাচ্ছে খ্রিস্ট ধর্মাবলম্বীদের। প্রতি বছরের মতো এবারও সবকিছুতে সাজ সাজ রব। এই যে চারিদিকের আলোকিত পথঘাট সবই জানান দিচ্ছে বড়দিন আসছে। তবে স্থিতিশীলতা না থাকার কারণে এই অঞ্চলের মানুষের মনে আগের মতো উৎসবের আমেজ নেই। তারপরও উৎসব আসলে সবাই মিলে একটু আনন্দে থাকার চেষ্টা করি। এদিকে পশ্চিম ও ইউরোপের দেশগুলোতে বড়দিন ঘিরে চলছে জমকালো আয়োজন। শিশুদের কাছে বড়দিনের উপহার পৌঁছে দিচ্ছেন সান্তা ক্লজরা। উপহার পেয়ে খুশির সীমা নেই শিশুদের। রাখি জেসমিন, চ্যানেল 24। বড়দিনের উৎসব এবং আয়োজনের খবর জানাতে স্পেন থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী তৌহিদুর রহমান। তৌহিদ, স্পেনে কিভাবে বড়দিন উদযাপন করা হয় জানাবেন। আপনি জানেন যে স্পেন সারা ইউরোপের মধ্যে স্পেন হচ্ছে এমন একটি দেশ যেখান থেকে বলা হয় যে ফিয়েস্তার দেশ। ফিয়েস্তা মানে হচ্ছে এখানে উৎসব। বিভিন্ন উৎসবে এই শহরটা বেশি সাজসজ্জায় পরিপূর্ণ থাকে। তার ব্যতিক্রম নয় এই ক্রিসমাসকে ঘিরে, যেখানটাকে ক্রিসমাসকে এখানে বলা হয় যে নাবিদাদ। এই নাবিদাদকে কেন্দ্র করে মাদ্রিদের প্রত্যেকটা অলি গলি আলোকসজ্জায় সজ্জিত হয়েছে। আপনি যদি খেয়াল করে দেখবেন যে আমার পিছনে কিন্তু গাছগুলিতে আলোকসজ্জা করা হয়েছে। এমন একদম একটা জায়গাও পাবেন না যেখানে আলোকসজ্জা হয়নি। আর তাছাড়া এই ক্রিসমাসকে কেন্দ্র করে বিচ্ছেদ নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। আপনি এখন দেখলেন যে আমার পাশ দিয়ে কিন্তু টহলরত পুলিশ গাড়ি চলে গিয়েছে। তো চারদিকে নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। আর যেটা বলবো যে এই সময়টাকে কেন্দ্র করে ব্যবসায়ীদের মধ্যে কিন্তু দারুণ খুশির প্রভাব দেখা যায়। তার মানে হচ্ছে এই সময়টাতে উপহার একে অপরের মধ্যে উপহার দেওয়া দিয়ে হয়, যে কারণে আসলে ব্যবসাও খুব ভালো হয়। এবং সারা পৃথিবী দেখে এই মাদ্রিদের এই উৎসব মুখর পরিবেশটা দেখার জন্য হাজার হাজার, বলা যায় যে লাখ লাখ মানুষ কিন্তু সমাবেত হয়। বিশেষ করে আমি যে জায়গাটার কথা বলবো, মাদ্রিদের সবচেয়ে সুন্দরতম জায়গা হচ্ছে এখানের সোল। এই সোলকে কেন্দ্র করে আজকের রাতে কিছুক্ষণ পরেই কিন্তু হাজার হাজার মানুষের সমাগম হবে এই উৎসবকে সেলিব্রেট করার জন্য। কিছুক্ষণ পরেই কিন্তু আতশবাজি জলকানিতে পুরো মাদ্রিদ শহর কিন্তু হয়ে যাবে, একদম আলোকিত হয়ে যাবে। চারদিকে কিন্তু আতশবাজির শব্দে মুখরিত হয়ে উঠবে এই মাদ্রিদ। আর এই অপেক্ষা করছে কিন্তু এই এখানকার যে সাধারণ মানুষজন আছেন এবং তাদের আত্মীয় স্বজন। আজকে কিন্তু সব কাজ কাম ছেড়ে দিয়ে এখন কিন্তু তারা এই উৎসবটা
উৎসব উপভোগ করার জন্য, সেই সেলিব্রেট করার জন্য কিন্তু সবাই একত্রিত হচ্ছেন এবং উপহার সামগ্রী কিনে একে অপরকে দিচ্ছেন। তাছাড়া আমি আপনাকে যেটা বলবো সেটা হচ্ছে, আপনার কাছে একটা মানে মাদ্রিদ কি বিশেষ আয়োজন করে এই দিনটাতে, অন্য দেশের থেকে ভিন্ন কি আয়োজন থাকে? আসলে ভিন্ন আয়োজন বলতে এখানে আপনি দেখবেন যে এখানে বিভিন্ন জায়গায় কিন্তু মেলা বসেছে। বাংলাদেশে যেমন মেলা বসে বিভিন্ন উৎসবকে কেন্দ্র করে, ঠিক একই রকম ভাবে একটু জাঁকজমক ভাবে মেলা বসেছে, যেটা অন্য সময় হয় না। এই সময়টাকে কেন্দ্র করে কিন্তু মেলা বসেছে, বিভিন্ন খাবারের দোকান বসেছে এবং এখানে বিভিন্ন পারফেক্ট শো গুলি হচ্ছে। এমন বিল্ডিং আপনি কমই দেখবেন যেটাতে আলোকসজ্জা করা হয়নি, এবং বিশেষ খাবারের ব্যবস্থা করেছে যেটা হলো স্পেশাল। এবং ব্যবসায়ী যারা অবৈধ বাঙালি সহ আছে, আমি যেটা বলবো যে সারা পৃথিবীতে যে অবৈধ বাঙালি যারা আছে, এখানকার অবৈধ বাঙালিরা কিন্তু এখানকার এই সময়টাকে কেন্দ্র করে দারুণ মানে আয় করার সুযোগ পায়, এখানে ছোটখাটো ব্যবসা করার সুযোগ পায়। আর যেটা বলবো হচ্ছে, আপনি জানেন যে এই সময় এই মাদ্রিদ এমনিতেই একটি নিরাপদ শহর। এখানে আপনি সবসময় কিন্তু পুলিশ টহলরত অবস্থায় থাকে। আপনি যে কোনো সমস্যাতে যদি আপনি নক করেন, আপনি 5 মিনিটের মধ্যে পুলিশ কাছে পাবেন, আপনি ডাক্তার কাছে পাবেন। আপনাকে বড়দিনের শুভেচ্ছা এবং ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। স্পেনের মাদ্রিদ থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন তৌহিদুর রহমান। ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডেতে নিচ্ছি আরও একটা বিরতির, সাথেই থাকুন। স্বাগত আরও একবার, দেখছেন ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডে। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে পুনর্নির্বাচিত হওয়ার পর থেকেই একের পর এক অদ্ভুত ইচ্ছা প্রকাশ করে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। কানাডা পানামা খালের পর এবার ট্রাম্পের নজর গ্রিনল্যান্ডের দিকে। দ্বীপটি ফেরত নিতে হুমকি দিয়েছেন ডেনমার্কে। প্রথমে কানাডাকে 51তম অঙ্গরাজ্য বানানোর ইচ্ছা, এরপর পানামা খালের নিয়ন্ত্রণ নেয়ার হুমকি। বুঝতে বাকি নেই বেশ গুরুত্ব দিয়ে মার্কিন ভূখণ্ড বাড়ানোর কথা ভাবছেন সদ্য নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার এমন অদ্ভুত ইচ্ছাই সবশেষ সংযোজন গ্রিনল্যান্ড দখলের বাসনা। রোববার পেপালের সহ প্রতিষ্ঠাতা কেন হাওয়ারিকে ডেনমার্কের মার্কিন রাষ্ট্রদূত হিসেবে মনোনীত করার সময় এই ইচ্ছা প্রকাশ করেন ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প বলেন, জাতীয় নিরাপত্তা ও বিশ্বজুড়ে স্বাধীনতার স্বার্থে গ্রিনল্যান্ডের মালিকানা প্রয়োজন। উত্তর আটলান্টিক মহাসাগরের বৃহত্তম দ্বীপের দিকে ট্রাম্পের নজর এবারই প্রথম নয়। এর আগেও 2019 সালে প্রথম মেয়াদের সময় একই ইচ্ছা প্রকাশ করেছিলেন তিনি। তবে ঠিক কী কারণে এই দ্বীপের ওপর আধিপত্য বিস্তার করতে চাইছেন ট্রাম্প তা এখনও স্পষ্ট নয়। বলা হচ্ছে এর মাধ্যমে এক ঢিলে দু পাখি মারতে চান ট্রাম্প, যাতে দ্বীপটিতে থাকা বিরল সব সম্পদ দখলের পাশাপাশি মার্কিন মুলুকে নিজের গ্রহণযোগ্যতা বাড়াতে চান ট্রাম্প। এর আগে পানামা খাল দিয়ে মার্কিন জাহাজ চলাচলে শুল্ক কমানোর প্রস্তাব দেন ট্রাম্প। অন্যথায় খালটির নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্রকে ফিরিয়ে দেওয়ার দাবি করেন। তবে পানামা খালের মালিকানা কেবল নিজেদের জানিয়ে ট্রাম্পের হুমকি প্রত্যাখ্যান করেছেন পানামার প্রেসিডেন্ট হোসে রাউল মোলিনো। মিলা খন্দকার, চ্যানেল 24। এই ছিল আজকের ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডেতে। সবাইকে ধন্যবাদ।